এই যে শেখ হাসিনা তার 17 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র বুক কাঁপে নাই। শেখ হাসিনাকে এখান থেকে বিদায় করার কারণে তাদের ভিতরে জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। তারা এই ক্ষত কোনো মতো অবস্থায় তারা শুকাইতে পারছে না। আর এই শুকাইতে না পারার বেদনা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত বা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে কেউ একজন যদি জ্বর হয়েও মারা যায়, তাহলে তারা ওই বুনো উল্লাসে মেতে ওঠে। অর্থাৎ ওই যে জলে, ওই জলার বুকে এটা তাদের একটু সামান্য একটু মলম আর কি। আমার কেন জানি মনে হয় আইন কানুন অনেক ঢিলা, হ্যাঁ, পুলিশ প্রশাসন সবাই ঠিক মতো কাজ করতেছে না। কোথায় জানি একটা ভয় পাইতেছে। হ্যাঁ, মনে হইতেছে আচ্ছা আমি কি এদিকে যাবো, যদি যাই আবার যদি বিপদে পড়ি, নাকি এদিকে যাবো, কোন দিকে যাবে ঠিক করতে পারতেছে না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। রক্ষা হলো না শুভেন্দুর। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার কার্যত বিস্ফোরণের মুখে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী চেয়ারে বসার কয়েকদিনের মধ্যেই যেন তার চারপাশে ঘনিয়ে আসছে একের পর এক অন্ধকার প্রশ্ন। নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, বছরের পর বছর ছায়া সঙ্গীর মতো পাশে থাকা পিএস চন্দ্রনাথ রথ, তাকে কি পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হলো? ক্ষমতার শিখরে ওঠার আগে কি নিজের সমস্ত গোপন ফাইল বন্ধ করতেই এই রক্তাক্ত খেলা? একটা আমি বারবার বলছিলাম, একটা উইং তৈরি করেন অধ্যাপক শহীদুজ্জামানের নেতৃত্বে। এরা শুধু ভারত মানে বিষয়টা দেখবে, সরকার কিন্তু এখন বুঝতেছে না ভারত কি করতে যাচ্ছে। আমাদেরকে শেখ হাসিনা এত পিছিয়ে এনেছে যে আমরা ভারতের সত্যিকার যদি চাই, ভারতের একটা ছোটখাটো মিসাইলের জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্তর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। বিএনপি সরকারকে সাহস যোগাচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপি এখন অত্যন্ত দুর্বল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপির মন খারাপ, বিএনপি অস্থির। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বিএনপি সরকারকে সাহস যোগাচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপি এখন অত্যন্ত দুর্বল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপির মন খারাপ, বিএনপি অস্থির। বিএনপির হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশের ড্রাইভিং এ এখন বিএনপি, মানে বিএনপি সরকার দেশটা চালাচ্ছে, অতএব বিএনপি বিপদে পড়লে শুধু একা পড়বে না, পুরো জাতিকে নিয়ে বিপদে পড়বে। যদি বিমান দুর্ঘটনায় পড়ে আমরা সবাই মারা যাব। এজন্য জামাতও এখন বিএনপিকে সফল করতে চেষ্টা করছে। বিএনপি আর পাচ্ছে না। বিশেষ করে ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে মহাষড়যন্ত্র শুরু করেছে, তাতে বিএনপির মনোবল ভেঙে গেছে। আবার ভারতের কাছে বিএনপি ধরা, কিভাবে ধরা? তারেক রহমান ভারতের সাথে এক ধরনের গোপন চুক্তি করে বাংলাদেশে এসেছেন এবং বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে মার্কিন ডিপ স্টেট এবং ভারত। আওয়ামী লীগের ভোটগুলো যে বিএনপি পেয়েছে, এটা ভারতের কথায় আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে। সেই সব প্রশ্নে ভারতের কাছে বিএনপি ধরা। অন দি আদার হ্যান্ড, ভারত পুরো বাংলাদেশের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র করছে, উস্কানি দিচ্ছে, বাংলাদেশের পায়ে করে যুদ্ধ বাঁধাতে চাচ্ছে, বাংলাদেশের সামরিক আগ্রাসন চালানোর ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন যে ভারত মহাসাগরে বাংলাদেশের কোল ঘেঁষে, বঙ্গোপসাগরেই সম্ভবত, বঙ্গোপসাগরে কোল ঘেঁষে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এবং ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারত এই ক্ষেপণাস্ত্র তো চীনের কোল ঘেঁষেও করতে পারতো, তাইওয়ান, ইন্দোনেশিয়া ওই পাশটায় করতে পারতো, ভারত মহাসাগরের বিরাট একটা জায়গা, অথবা এমন জায়গায় করতে পারতো যদি এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বহন করার মতো ক্ষেপণাস্ত্র হয়ে থাকে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যদি এরকম হয়ে থাকে, তাহলে ভারত মহাসাগরের বিরাট জায়গায় করতে পারতো, যে 4000 কিলোমিটার দূরে যায় কিনা, ফাঁকা জায়গা আছে। কিন্তু এমন জায়গায় কেন করলো যে বাংলাদেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে? বাংলাদেশের উপরে কিসের আলো? এটা নিয়ে, এটা কি অতি প্রাকৃতিক কিছু, আল্লাহর পক্ষ থেকে কিছু নাকি? মানে এইভাবে বাংলাদেশ ইরিটেট করা হচ্ছে। এটা সামরিক আগ্রাসন চালানোর আগে কোনো বৃহৎ শক্তি ছোট শক্তির বিরুদ্ধে এরকম করে, নইলে এটা করার অধিকার নাই। তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করুক আর যে বালের পরীক্ষা করুক, তাতে বাংলাদেশের আকাশে, বাংলাদেশের আকাশ সীমার মধ্যে তো সে আলো ঢুকতে পারবে না। বাংলাদেশের মানুষ কেন আতঙ্কগ্রস্ত হবে? তো দর্শক, এতে বিএনপি সরকারও আতঙ্কগ্রস্ত। এই জন্য অলরেডি বিএনপি সরকার বর্ডারে বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে যে কখন শরণার্থী ঢেউ নামে বলা যায় না। আবার বর্ডারে যেভাবে ভারত
কাটাতারে বেড়া নির্মাণ করতে যাচ্ছে, এটা পায়ে পড়ে ঝামেলা বাঁধানোর মতো, এবং পাখির মতো মানুষ মারছে বর্ডারে, এবং মানুষ মেরে বাংলাদেশি মানুষ মারছে, এবং সেটা ভারত সেলিব্রেট করছে। আপনি চিন্তা করেছেন কোন লেভেলে তারা পৌঁছে গেছে? দে আর সেলিব্রেটিং দ্যাট। 6 দিনে 3 জনকে হত্যা করেছে, এবং যেখানেই পাবে সেখানেই তার হত্যা করবে, অথচ এই হত্যা পুরোপুরি উদ্দেশ্যমূলক। চাইলেই হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এখন বলবেন যে সীমান্তে চোরাচালান দেখলে, চোর দেখলে, মাদক কারবারি বা গরু চোরাচালানকারী দেখলে ভারত কি চুমু দিবে? হ্যাঁ, চুমুই দিবে। এরকম হতে পারে, এটা ভারতের লোকজনের চোরাচালানে জড়িত, বাংলাদেশের লোকজনের চোরাচালানে জড়িত, কিন্তু শুধু বাংলাদেশের লোক নিহত হয়, ভারতের কেউ তো নিহত হয় না। চোরাচালানের চোরকে মেরে ফেলা এটা পৃথিবীর কোনো দেশ সমর্থন করে না। চোরকে আপনি ধরেন, আপনি তাকে ধরে নেন, তাহলে তো হয়ে যায়, ধরে তাকে জেল দেন, কিন্তু আপনি হত্যা করেন কেন? তারপরও কিছু গুলি করতে হয় অনেক ক্ষেত্রে ধরার সময়, আপনি পায়ের নিচে গুলি করেন, নন মেটাল ওয়েপন ব্যবহার করেন না, আপনি একদম বুকের উপর গুলি করেন, মানে উদ্দেশ্য তাকে মেরে ফেলা, বাংলাদেশকে চাপে রাখা। এতে বিএনপির মনোবল অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। যে সালাউদ্দিন আহমেদ পায়ের উপর পা রেখে কমান্ডিং স্টাইলে বলেছিলেন সীমান্তে যেন আর কোন হত্যাকাণ্ড না দেখি, প্রণয় বর্মাকে বলেছেন, কিন্তু সালাউদ্দিনের কথার সারানার দাম ভারত দিল না। তারা সীমান্ত হত্যা করছে তো করছে, এখন সে হত্যা উদযাপন করছে। তাহলে বুঝেন যে বিএনপির মনোবল কতটা ভেঙে পড়েছে, যে বিএনপির কথার চারানার দাম দিচ্ছে না। আরো বিএনপি ভারত সম্পর্কের যেসব ইন্ডিকেটরস ডেভেলপ হওয়ার কথা ছিল, কোনো কিছুই হচ্ছে না, সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন বিএনপি নেতারা ভারত বিরোধী হয়ে উঠছে, ভারতের বিরুদ্ধে বলছে, এবং ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পদক্ষেপও নিচ্ছে, যেমন পদ্মা ব্যারেজ করছে, এটা ভারতের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পদক্ষেপ, এবং ভারতের দৌড়ঝাঁপ মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পদক্ষেপ। এবং পুরো উত্তরবঙ্গ 7 সিস্টার্সকে, শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে পুরো 7 সিস্টার্সকে চীনের মাধ্যমে ঘিরে রাখার একটা প্ল্যান করছে বিএনপি সরকার। সেটা তিস্তা মেগা প্রজেক্টের মাধ্যমে, নীলফামারী বিমান ঘাঁটি চালুর মাধ্যমে, এবং কুড়িগ্রাম বা নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট চাইনিজ হসপিটালের মাধ্যমে, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের অর্থায়নের মাধ্যমে, আরো নানান প্রজেক্টের মাধ্যমে। তো দর্শক, এমনকি সীমান্ত ঘেঁষে রেল লাইনও করতে পারে, রাউন্ড রেল লাইন, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এসব জায়গাকে কেন্দ্র করে হবে, এবং চীনের অর্থায়নে সেটা করবে। মানে পুরো ভারত, পুরো 7 সিস্টার চীনের মাধ্যমে ঘিরে রাখবে, এবং এটা করতে প্রচন্ড সাহস লাগবে, মনোবল লাগবে। এই সাহস যোগাচ্ছে জামাত ইসলাম। ভারত বিরোধিতা বিএনপি জামাত এক। এখানে বিএনপিও জামাতের কাছে হেল্প চাচ্ছে, কারণ বিএনপি বুঝে গেছে যে জামাত ছাড়া বিএনপি ব্যর্থ হবে। ভারতকে স্ট্র্যাটেজিক্যালি যেভাবে মোকাবেলা করার উদ্যোগ বিএনপি সরকার নিয়েছে চীনের মাধ্যমে, যেমন চীনেই তো সরাসরি ভারতকে, বিএনপিকে বিশ্বাস করে না, চীন বিশ্বাস করে জামাতকে। এই জন্য চীন জামাতকে গ্রান্টর বানিয়ে পয়সা দিতে চাচ্ছে, জামাতকে ছাড়া কোনো পয়সা দিতেও রাজি না। যার ফলে ডাকসুকে দেখে নিচ্ছে চীন, ডাকসুর 15 জন চীন সফর করছেন। তো এই জায়গায় জামাত ছাড়া বিএনপি অচল, ব্যর্থ, এটা বিএনপিও জানে। আর জাতির বৃহত্তর স্বার্থে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সাহস যোগাচ্ছে আমির জামাত, এবং এইখানে বিএনপির পাশে জামাত আমির আছেন এবং থাকবে, এটা জামাত আমির বোঝাচ্ছেন। দর্শক, বক্তব্য খবর, সীমান্তে নতুন সমস্যা অভিযোগ দিচ্ছে, আমরা বীরত্বের সাথে মোকাবেলা করব। সীমান্তে কি সমস্যা, কি করছে, এতক্ষণ তো আমি এটাই বললাম। ভারত কিভাবে বহুমুখী ষড়যন্ত্র করছে, বিএনপি সরকারকে চিন্তা করছে, এবং বাংলাদেশি নাগরিককে হত্যা করে ভারত সেলিব্রেট করছে। এটা মোকাবেলা করার দায়িত্ব কিন্তু বিরোধী দলের না, সরকারের। বিজিবি, পুলিশ, আর্মি, এটা সরকারের। কিন্তু আমির জামাত বলছেন যে আমরা মোকাবেলা করবো, এর মানে সরকারের সাথে জামাত আছে, যে বিএনপি আপনারা একা না, ভারতকে সাহায্য করতে আমরা আপনাদের সাথে আছি। শেষ রক্ষা হলো না শুভেন্দুর। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার কার্যত বিস্ফোরণের মুখে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী চেয়ারে বসার কয়েকদিনের মধ্যেই যেন তার চারপাশে ঘনিয়ে আসছে একের পর এক অন্ধকার প্রশ্ন। নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, বছরের পর বছর ছায়াসঙ্গীর মতো পাশে থাকা পিএস চন্দ্রনাথ রথ, তাকে কি পরিকল্পনা করেই সরিয়ে দেওয়া হলো? ক্ষমতার শিখরে ওঠার আগে কি নিজের সমস্ত গোপন ফাইল বন্ধ করতেই এই রক্তাক্ত খেলা? আজ আমরা এমন কিছু তথ্য, রাজনৈতিক যোগসূত্র আর রহস্যের স্তর খুলতে চলেছি, যার সামনে এলে কেঁপে উঠতে পারে গোটা বাংলা। কারণ এই হত্যাকাণ্ডকে সাধারণ খুন বলে মানতে নারাজ অনেকেই, বরং প্রশ্ন উঠছে এর পেছনে কি রয়েছে ক্ষমতার করিডরে বসে থাকা কোনো অদৃশ্য মাস্টারমাইন্ড? ঘটনার শুরু মধ্যমগ্রামের দোহারিয়ার নির্জন রাস্তা থেকে। গভীর রাত, রাস্তায় প্রায় কোনো মানুষের অস্তিত্ব নেই। সেই সময় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল একটি গাড়ি। হঠাৎ করেই কয়েকটি মোটর বাইক চারদিক থেকে গাড়িটিকে ঘিরে ফেলে। কেউ কিছু বোঝার আগেই শুরু হয় ব্রাশ ফায়ার। মুহূর্তের মধ্যে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সামনের সিটে বসে থাকা ব্যক্তির শরীর। সেই মানুষটি আর কেউ নন, শুভেন্দু অধিকারীর সবচেয়ে ঘনিষ্ঠ পিএস চন্দ্রনাথ রথ। একজন সাধারণ কর্মী নয়, তিনি ছিলেন ক্ষমতার অলিন্দে ঢোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাগুলোর একটি। শুভেন্দুর রাজনৈতিক সময়সূচি থেকে শুরু করে গোপন বৈঠক, সবকিছুর খবর জানতেন তিনি। আর ঠিক সেই মানুষটিকেই প্রকাশ্য রাস্তায় এভাবে গুলি করে শেষ করে দেওয়া হলো।
প্রশ্ন উঠছে, এই সাহস কার? কারা জানতো চন্দ্রনাথ কখন কোথায় যাবে? কারা এত নিখুঁতভাবে পুরো অপারেশন সাজালো? আর সবচেয়ে বড় কথা, এই হত্যাকাণ্ড থেকে সবচেয়ে বেশি লাভ কার হলো? তদন্তে নামে রাজ্য পুলিশের এসআইটি এবং সিআইডি, আর মাত্র কয়েকদিনের মধ্যেই তদন্তে উঠে আসতে শুরু করে একের পর এক বিস্ফোরক তথ্য। ফাস্ট্যাগের ডেটা, মোবাইল ট্র্যাকিং এবং গাড়ির রুট বিশ্লেষণ করে পুলিশ পৌঁছে যায় বিহার ও উত্তরপ্রদেশের কয়েকজন শার্প শুটারের কাছে। এরপর গ্রেফতার করা হয় মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হাড় হিম করা তথ্য। অভিযোগ, এই খুনের জন্য দেওয়া হয়েছিল প্রায় 1.5 কোটি টাকার সুপারি, আর সেই কন্ট্রাক্ট নিয়েছিল বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং। এখান থেকেই শুরু হয় আসল রহস্য। কারণ প্রশ্ন হলো, উত্তরপ্রদেশ আর বিহারের ভাড়াটে খুনিদের সঙ্গে চন্দ্রনাথ রথের কি শত্রুতা থাকতে পারে? কেন বাইরের রাজ্যের অপরাধীরা কলকাতায় এসে এত বড় ঝুঁকি নেবে? শুধুই টাকার জন্য, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো রাজনৈতিক নির্দেশ? আর ঠিক তখনই সামনে আসে এমন এক তথ্য যা পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। গ্রেফতার হওয়া রাজ সিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সে উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করছে। শুধু তাই নয়, তদন্তকারীদের হাতে এমন কিছু ছবি ও তথ্যও আসে যেখানে কয়েকজন বিজেপি নেতা এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। এবার প্রশ্ন আরও গভীর হয়, যে খুনিরা শুভেন্দুর সবচেয়ে কাছের মানুষকে হত্যা করল, তাদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের সূত্র কেন সামনে আসছে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অনেক উপরের স্তর থেকে সাজানো কোনো নিখুঁত প্ল্যান? আর ঠিক এই সময় ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনা। হঠাৎ করেই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। কোনো বড় ব্যাখ্যা নেই, কোনো পরিষ্কার কারণ নেই। আর এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন রাজ্য পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে কয়েকদিনের মধ্যেই সেই আস্থা হঠাৎ উধাও হয়ে গেল কেন? যখন তদন্তকারীরা খুনিদের ধরেছে, সুপারি কানেকশন বের করেছে, রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত পেতে শুরু করেছে, ঠিক তখনই কেন সিবিআইকে আনা হলো? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এখানেই লুকিয়ে আছে পুরো ঘটনার সবচেয়ে অন্ধকার অধ্যায়। কারণ অতীতে বহুবার দেখা গেছে বড় রাজনৈতিক মামলায় সিবিআই ঢোকার পর ধীরে ধীরে তদন্তের গতি কমে যায়, ফাইল বেঁচে থাকে কিন্তু সত্য হারিয়ে যায়, মানুষ অপেক্ষা করে কিন্তু বিচার আর সামনে আসে না। আর তাই এখন প্রশ্ন উঠছে, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কি একই খেলা শুরু হয়েছে? এবার একটু অতীতের দিকে তাকানো যাক, কারণ তদন্ত যত গভীরে ঢুকছে ততই সামনে আসছে একের পর এক রহস্যময় মৃত্যু। আর আশ্চর্যের বিষয় হলো, সেই মৃত্যুগুলোর প্রায় সবকটার সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষরা। চন্দ্রনাথ রথের মৃত্যু কি সত্যিই প্রথম ঘটনা? না, বরং অনেকের মতে এটা যেন বহুদিন ধরে চলতে থাকা এক অদ্ভুত প্যাটার্নের নতুন অধ্যায়। 2013 সালের 4 আগস্ট শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাকে নির্মমভাবে খুন করা হয়। সেই মামলাও সময়ের সঙ্গে ধীরে ধীরে অন্ধকারে চাপা পড়ে যায়। আজও প্রকৃত সত্য সামনে আসেনি। তারপর 2018 সাল শুভেন্দুর ব্যক্তিগত দেহরক্ষী সুব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় পুলিশ ব্যারাক থেকে। ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হলেও বহু প্রশ্নের উত্তর কখনো মেলেনি। কিভাবে একজন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীর মৃত্যু এমন রহস্যে ঢেকে গেল? কেন তদন্তের গতি হঠাৎ থেমে গেল? এরপর আসে 2021-এর হাই ভোল্টেজ নির্বাচন। সেই সময় রহস্যজনকভাবে প্রাণ হারান শুভেন্দুর নিজের গাড়ি চালকও। একবার ভালো করে লক্ষ্য করুন, যারা মারা গেছেন তারা সবাই শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ। কেউ তার পিএস, কেউ ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, কেউ ড্রাইভার। অর্থাৎ এমন মানুষ যারা নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বহু গোপন তথ্য জানতেন। আর এখানেই শুরু হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এগুলো কি সত্যি আলাদা আলাদা দুর্ঘটনা, নাকি সব ঘটনার পেছনে রয়েছে একটাই অদৃশ্য ছায়া? অপরাধ বিশ্লেষকদের মতে একজন প্রভাবশালী রাজনীতিবিদের সবচেয়ে কাছের লোকেরাই জানেন তার অন্দরমহলের গোপন তথ্য। কোথায় টাকা যায়, কার সঙ্গে গোপন বৈঠক হয়, কোন ব্যবসায়ীর সঙ্গে কি চুক্তি হয়, কোন নেতার সঙ্গে কি ডিল হয়, এসবের সবচেয়ে বড় সাক্ষী থাকেন এই ছায়া সঙ্গীরাই। আর সেই কারণেই রাজনৈতিক দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক মানুষ অনেক সময় শত্রু নয়, বরং খুব কাছের কেউ। চন্দ্রনাথ রথ কি তেমনই কোনো বিপজ্জনক সাক্ষী হয়ে উঠেছিলেন? অনেকেই এখন সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ তিনি শুধু একজন পিএস ছিলেন না, তিনি ছিলেন শুভেন্দুর প্রতিদিনের রাজনৈতিক জীবনের নীরব আর্কাইভ। কার সঙ্গে দেখা হচ্ছে, কোথায় গোপন বৈঠক, কোন ফাইল কোথায় যাচ্ছে, সবকিছুর খবর জানতেন তিনি। আর ঠিক মুখ্যমন্ত্রীর শপথের আগ মুহূর্তেই তার এভাবে খুন হয়ে যাওয়া স্বাভাবিকভাবেই সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। এখানেই সামনে আসে আরেকটি পুরনো বিতর্ক, নারদা স্টিং অপারেশন। সেই ভিডিও এখনও অনেকের মনে তাজা। ক্যামেরার সামনে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে একসময় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। বিরোধীরা দাবি করেছিল সেটাই ছিল বাংলার রাজনৈতিক অন্দরমহলের কালো লেনদেনের এক ঝলক মাত্র। আর সেই প্রেক্ষাপটে এখন নতুন করে প্রশ্ন উঠছে, চন্দ্রনাথ রথ কি এমন কিছু জানতেন
জানতেন যা প্রকাশ্যে এলে ক্ষমতার ভিত কেঁপে উঠতে পারত? তিনি কি জানতেন কোটি কোটি টাকার অদৃশ্য লেনদেনের গল্প? কার সঙ্গে কোথায় গোপন বৈঠক হয়েছে? কোন মাফিয়া বা প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে কি সমঝোতা হয়েছিল? যদি জানতেন, তাহলে কি তিনি ধীরে ধীরে হয়ে উঠছিলেন সবচেয়ে বড় ঝুঁকি? রাজনৈতিক মহলের একাংশের দাবি, ক্ষমতার একেবারে চূড়ায় ওঠার আগে অনেক নেতাই চান তাদের চারপাশ সম্পূর্ণ নিরাপদ রাখতে। এমন কোনো মানুষ যেন না থাকে যে হঠাৎ মুখ খুলে দিতে পারে বহু বছরের গোপন অন্ধকার। আর সেই কারণেই কি 1.5 কোটি টাকার সুপারি? এই প্রশ্ন এখন ঘুরছে সর্বত্র। সবচেয়ে বড় বিষয় হলো, এমন একটি সময়ে এই হত্যাকাণ্ড ঘটেছে যখন ক্ষমতার পালাবদলের উত্তাপ তুঙ্গে। বিজেপি ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আসনে। এই পরিস্থিতিতে বাংলার বুকে এমন কোন অপরাধ চক্র আছে যারা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষকে খুন করার সাহস দেখাতে পারে? অনেকেই বলছেন এটা সাধারণ ক্রিমিনাল অপারেশন নয়, কারণ পুরো ঘটনাটা যেভাবে পরিকল্পনা করে করা হয়েছে তাতে স্পষ্ট বড় মাপের মদদের ইঙ্গিত রয়েছে। 1.5 কোটি টাকার সুপারি, বাইরের রাজ্যের শার্প শুটার, রাজনৈতিক যোগসূত্রের অভিযোগ, তারপর আচমকা সিবিআই এর এন্ট্রি। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরছে বাংলার রাজনৈতিক অন্দরে, চন্দ্রনাথ রথ কি শুধুই খুন হয়েছেন, নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে? সবকিছু একসঙ্গে জুড়ে দেখলে পুরো ঘটনাটা যেন ধীরে ধীরে এক ভয়ঙ্কর ছবির রূপ নিতে শুরু করে। একদিকে 1.5 কোটি টাকার সুপারি, অন্যদিকে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আনা শার্প শুটার, তার সঙ্গে রাজনৈতিক যোগাযোগের অভিযোগ, আর ঠিক সেই মুহূর্তেই তদন্তের দিক ঘুরে যাওয়া। এতগুলো ঘটনা কি সত্যি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে ক্ষমতার সবচেয়ে অন্ধকার খেলা? অনেক রাজনৈতিক বিশ্লেষকের দাবি, রাজ্য পুলিশ হয়তো এমন কিছু সূত্রের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল যা প্রকাশ্যে এলে বাংলার রাজনৈতিক ভূমিকম্প অবধারিত ছিল। আমার কেন জানি মনে হয় আইন কানুন অনেক ঢিলা, পুলিশ প্রশাসন সবাই ঠিক মতো কাজ করতেছে না। কোথায় জানি একটা ভয় পাইতেছে। মনে হইতেছে আচ্ছা আমি কি এইদিকে যাবো, যদি যাই আবার যদি বিপদে পড়ি, নাকি এদিকে যাবো, কোন দিকে যাবে ঠিক করতে পারতেছে না। মাঝখানে কিন্তু আইনের বইটা পইরা রইছে, ওই আইনের বইটা টেবিলের মধ্যে পইরা রইছে, ওইটা পড়লেই হয়, আইনে যা বলা আছে তা করলেই হয়, কিন্তু সেটা শুনবে না। আইনের বই পইরা চলা সম্ভব না এই দেশে, কারণ ওই যে উপর থেকে টেলিফোন আসে, এক টেলিফোনে ভাই ট্রান্সফার করে দিবে একদম বান্দরবনে। উপায় নাই, বউ বাচ্চা ঢাকায় রেখা বান্দরবন চলে যেতে হবে। চারিদিক থেকে চাপ আর চাপ, আরো চাপ বাড়তেছে কই থেকে জানেন? পার্শ্ববর্তী দেশ থেকে। দেখেন একটা ভিডিও দেখাই, এত বড় একটা হিরো, ও কেমনে এই শুভেন্দুকে কেমনে সে সাপোর্ট করতে পারে? শুভেন্দুর মতো লোকরে আপনি সাপোর্ট করবেন কেন? মিঠুন সাহেব বাংলাদেশে আসছিল, রোজিনার সাথে একটা ছবি করছে, ওই ছবিটার নাম ছিল অবিচার, বরিশালে শুটিং হয়েছিল, কেউ চিন্তা না তখন। এখন সুপারস্টার থেকে ব্যবসায়ী হয়ে গেছে, আর ওই ব্যবসার টিকা রাখার জন্য বিজেপি করে, মানে মোদির ওই গেরুয়া দল করে। দেখেন কি বলতেছে। একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে আসে নাই। কে বলতেছে? মিঠুন চক্রবর্তী। চিন্তা করা যায়। উনি শপথ নিয়েছেন, তারপর থেকে কাজ হচ্ছে। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, ও কিন্তু বুঝছেন, মনে রাখেন একজন আফিম খোর, কিন্তু আফিম চিনেন, ওইটার উপরে থাকে সারাক্ষণ। আপনি ওর কথাগুলো দেখেন এবং ওর মুখের দিকে তাকান, বুঝতে পারবেন কথা কিন্তু জড়ায়া জড়ায়া আসে, সর্বক্ষণ তাল থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে না। We are our best. আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি, আর আগের দিনে কি হবে সেটাও দেখুন। ওর ভাগ্য খুইলা গেছে, বলছেন না? ব্যবসা বাণিজ্য নরেন্দ্র মোদী টিকায় রাখছে তো ব্যবসা বাণিজ্য। ওই সিমলার দিকে কোথায় জানি তার 5 স্টার হোটেল আছে ভাই, ওই ব্যবসা করে। ওই ব্যবসার ট্যাক্স ধরে টান দিছিল মোদী, টান দেওয়ার লগে লগেই দৌড়ায় যায় মোদির পকেটে ঢুকে গেছে। ও ঢুকছে, আবার ওই যে অক্ষয় কুমার একজন আছে সেও ঢুকছে, এরা মোদির পকেটে ঢুকা ওই যে দেখেন শুভেন্দু অধিকারের পিছনে এখন বলতেছে। আর ভাই মিঠুন, ও তো সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে, সেটা বল। এই যে কোরবানির ঈদ সামনে রাখা ও যেসব সিদ্ধান্ত দিছে ভাই, কোরবানি ঈদ কাউকে করতে দিবে না, গরুর হাট বসতে দিবে না, জবাই নিষিদ্ধ, কোরবান করা নিষিদ্ধ, আজান দেওয়া নিষিদ্ধ, মাইক খুইলা নিছে। নবাব সিরাজউদ্দৌলা উদ্যান আসলে একটা, সেটার নাম দিছে শিবাজি উদ্যান। শিবাজি উদ্যান। তবে ভাই উপকার করছে, বাংলাদেশের বিরাট একটা উপকার করছে। কিভাবে উপকার করছে জানেন? আপনি যখনই বলবেন জয় শ্রীরাম, তার এগেনস্টে আপনি কি স্লোগান দিবেন বলেন তো? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। জমলো না। আপনি যখন জয় শ্রীরাম বলবেন, তখন যদি আপনি বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, তাইনি না ভাই, লোহাই কাটলো। লোহা দিয়েই তো লোহাকে কাটতে হয়, অন্য কিছু দিয়ে কাটতে পারবেন না। যার জন্য বললাম বিরাট বড় উপকার কইরা দিছে, তাদের ফেসটা আমরা দেখতে পাইছি।
ভারতের চেহারাটা তো এখন দেখতে পাইছি। দেখেন কেমন গিট্টু মাইরা থুয়ে গেছে ডক্টর ইউনূস। এই গিট্টু কেউ খুলতে পারতেছে না। গত 18 মাস ডক্টর ইউনূস যেভাবে সম্পর্ক রাখছে ওদের সঙ্গে, বর্তমান সরকার আইসা মিল মহব্বত করতে পারছে? করতে পারে নাই। কারণ ওই যে বলতাম না, ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, ওইখান থেকে ইউ টার্ন নিতে পারবে না তো, ওয়ান ওয়ে রোড। যার জন্য দেখেন এই যে সীমান্তের মধ্যে আমাদের নতুন সরকার আসছে প্রায় 3 মাসের কাছাকাছি, এর মধ্যে 3 জনকে তারা হত্যা করছে এই সীমান্তে। গত পরশুদিন রাত্রে একজনকে হত্যা করছে। তার মানে কি বুঝছেন, সম্পর্ক ভালো না, ভালো হইতে পারে না। কারণ কি জানেন, ওই যে ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে তো নির্বাচনের 3 দিন আগে যেসব চুক্তিপত্র কইরা গেছে ডক্টর ইউনূস, ওই চুক্তি থেকে তো কেউ বাইর হইতে পারলো না। বাইর হইতে পারছে? ওই চুক্তি থেকে বাইর হওয়ার সুযোগ ছিল ভাই, 60 দিনের জন্য একটা দরজা খোলা ছিল। এই 60 দিনের মধ্যে ওই চুক্তি আপনি বাতিল করতে পারতেন। 60 দিন পার হয়ে গেছে, বর্তমান সরকারের বয়স 70-72 দিন হয়ে গেছে, তো আর বাতিল করতে পারবে না। যার জন্য সমস্ত দায়িত্ব এখন ডক্টর ইউনূসের। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তা প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।